নমস্কার, বেঙ্গল পলিটিক্সে আমি রানা সেনগুপ্ত। আমাদের সঙ্গে আজকে রয়েছেন পিডিএস অর্থাৎ জনতান্ত্রিক সমাজবাদী দলের একজন বিশিষ্ট নেতা সমীর পুততুণ্ড। বৃহত্তর বাম ঐক্যের স্বার্থে আপনারা কি সিপিএম এর সঙ্গে থাকবেন ভবিষ্যতে? আমাদের কারো সঙ্গে থাকা বা কারো বিরুদ্ধে যাওয়া এরকম ভিত্তিতে আমরা রাজনীতিতে অবস্থান নেই না। বিষয় ভিত্তিক বাম শক্তি যখন উদ্যোগ নিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছি। 2014 পার্লামেন্ট ভোটের আগে সৈফুদ্দিন চৌধুরী দিল্লি থেকে ওরকম অসুস্থ শরীরে শুধু এসছিলেন এই কথাটা বলতে যে দেশের যা পরিস্থিতি, এই নির্বাচনে বিজেপি উত্থান হতে হবে, ফলে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য চাই। এবং সেটা ততটা তারা গুরুত্ব দেয়নি তখন, কারণ তখন 14 জন এমপি ছিল, 2009 জিতেছিল এবং 2014 গিয়ে সেটা 2 হয়ে গেল, 19-এ গিয়ে 0 হয়ে গেল, 24-এ 0 কভার করতে পারেনি। ফলে আমাদের দিক থেকে বাম গণতান্ত্রিক শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো অসুবিধা নেই। আজকে এই যে সিপিএম কংগ্রেসের হাত ধরলো, এটা অনেকদিন আগেই সফিদা বলেছিলেন এবং এটার বলার পরেই উনি কিন্তু প্রচন্ড বিপদে পড়লেন, দল থেকে কার্যত বহিষ্কৃত হলেন। আজকে যে সেই ব্যাপারটা গিয়ে ঘটলো, এটা আপনারা কি চোখে দেখছেন? রাজনৈতিকভাবে সৈফুদ্দিন চৌধুরী বলেছিলেন দেশের পক্ষে বিপজ্জনক শক্তি হচ্ছে বিজেপি, তাকে আটকাবার জন্য কংগ্রেস সহ কংগ্রেসের অনেক, ও সবসময় বলতো কংগ্রেসের অনেক অন্যায় আছে, কিন্তু একটা গুণ আছে তাদের, যে তারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে রাজনীতি করে না। ফলে সেই রাজনীতি যারা করছে তার বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য গড়ে তোলা এবং তাতে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে কংগ্রেস। কিন্তু সিপিআইএম তখন দুটো শক্তিকেই সমান বিপদ হিসেবে দেখেছে এবং তারা উভয়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ছোট হয়েছে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের দল ছাড়ার পিছনে কারণ কি ছিল? আমরা পার্টিতে এটা বারবার আলোচনা করেছিলাম যে আজকের যুগে শ্রমিক শ্রেণীর এখন একত্ব অচল। সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের পতনের পর আমাদের যে অভিজ্ঞতা হয় তার ভিত্তিতে এই সিদ্ধান্তে আমরা এসেছিলাম যে আজকের যুগে শ্রমিক শ্রেণীর এখন একত্ব চলবে না। কারণ সমাজতন্ত্রের গণতন্ত্রের চেহারাটা একদলীয় শাসনের মতন, লাইক মাইন্ডেড পার্টির মধ্যে সমমনোভাবাপন্ন দলের মধ্যে গণতন্ত্র, এটাও চলবে না। আচ্ছা, তাহলে আমাদের মতে কোনো মিল নেই। এরকম কেউ কোনো দল যদি তৈরি করতে চায়, দল যদি থাকে, তারাও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে। এই যে চিন্তাটা এবং এর পাশাপাশি শ্রমিক শ্রেণীর একনায়কত্বের ধারণা বাতিল এবং সংগঠন চালাবার প্রশ্নে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি, এই যে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব এবং একদলীয় শাসন, এটা যদি পরিচালনা করতে হয় দলের পক্ষ থেকে, তাহলে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতির ভিত্তিতে সংগঠন চলবে। এগুলো সবই আজকের যুগে অচল এবং দেখা যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন দেশে, আমাদের এখানে তারা বামেরা এই পদ্ধতি আয়ত্ত করতে পারেনি। এতদিন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা আছি, কিন্তু বামপন্থীরা দেশের প্রধান বাম শক্তি গণতন্ত্রকে অ্যাডাপ্ট করতে পারেনি। ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী তাকে ব্যবহার করা মানুষের জন্য, সেটা তারা করতে পারেনি। অথচ পৃথিবীতে বিভিন্ন দেশে এরকম কাঠামোর মধ্যেই বামপন্থীরা ভোটে জিতে সরকারে চলে আসছে। আমরা বলছি গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে ব্যবহার করে সমাজ পরিবর্তন সম্ভব, সশস্ত্র সংগ্রাম, তার মধ্য থেকে সমাজ পরিবর্তনের পরিস্থিতি আজকের যুগে নেই। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে, পৃথিবীতে অভিজ্ঞতাতে এটাও নেই যে কোথাও গণতন্ত্র ছিল সেখানে সশস্ত্র সংগ্রামের পথে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব কায়েম হয়েছে, এটাও পৃথিবীতে কোথাও হয়নি। আজ ভারতবর্ষে যেখানে গণতন্ত্র আছে, মানুষ কেন একনায়কত্ব চাইবে, একদলীয় শাসন চাইবে? ফলে এটাও একটা কারণ যে আমাদের দেশে এই চিন্তার শক্তিটা আটকে যাচ্ছে। ফলে আজকের সময়ের প্রয়োজন নতুন করে ভাবনাটাকে সাজাতে হবে। আপনাদের সঙ্গে আর কার কার আসার কথা ছিল? অনেকেরই শোনা যেত সুভাষ চক্রবর্তী ইত্যাদি। না, তো ঠিকই সুভাষদার আশা কথা ছিল, অনেকের আশা কথা ছিল। তার মধ্যে অনেকে সরকারি ক্ষমতায় থাকা দল ছেড়ে
বেরোতে পারেনি, রিস্ক নিতে পারেননি। এবং আমরা যেটা বুঝেছি সেটা তখনই যারা বুঝে গেছেন, সেটা হচ্ছে এটা একটা লম্বা দৌড়ের লড়াই। বামেরা সরকারে আছে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেই ব্যবস্থাটাকে তারা ব্যবহার করবে যাতে এরকম একটা শক্তি তৈরি হতে না পারে, এটা আমরা জানতাম। এবং কংগ্রেস দুর্বল অবস্থায় আছে, তার বামেদের দরকার। তাহলে বামেরা যা চায় তার ভিন্ন অন্য কিছু কংগ্রেস করতে পারবে না, যদিও আমাদের সঙ্গে ঐক্য করেছে। তার জন্য আমরা দেখলাম যতক্ষণ 2001 পর্যন্ত 4 পর্যন্ত তো বাজপেয়ীর নেতৃত্বে সরকার ছিল, যতক্ষণ ওই সরকার ছিল ততক্ষণ দূরদর্শনে আমাদের আলোচনায় ডাকছে, কারণ তখন ওই ইউপিএ সরকারের কারণে দূরদর্শন পরিচালনার মধ্যে বামেরা ঢোকেনি। ফলে বামেরা আমাদের আটকাবার চেষ্টা করেছে আমাদের বক্তব্য মানুষের কাছে নিয়ে যাওয়ার প্রশ্ন, এবং এটা কিন্তু একটা বড় কারণ, যে কারণে ওরা নিজেরাই দুর্বল হয়েছে। ওদের দলের ভেতরে বেশিরভাগ প্রায় সমস্ত শক্তিটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের পথে রাজনীতি করেছে, আর থিওরি হচ্ছে সশস্ত্র সংগ্রামের থিওরি। তাহলে দলের কর্মীরা আমরা যে রাজনীতি বলছি সেটাই তারা অ্যাকসেপ্ট করছে বেশিরভাগ। ফলে তারা ওপেন ডিবেটেও আমাদের সঙ্গে আসতে চায়নি। পরে আমরা আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, ওরা যখনই বলেছে 2014 থেকে 23 পর্যন্ত আমরা যুক্ত আন্দোলনে ছিলাম, তারপরে ওরা সেটা বন্ধ করে দিয়েছে, সিপিআইএমই বন্ধ করেছে। ভবিষ্যতে যদি সেরকম পরিস্থিতি হয় তখন আমরা আলোচনা করে আবার ভেবে দেখব। আচ্ছা, আপনি তো একসময় সিপিএম এর দন্দদ্য প্রতাপ নেতা ছিলেন দক্ষিণ 24 পরগনায়। প্রতাপ দেখায়নি আমি। যাই হোক, দক্ষিণ 24 পরগনায় আপনি একজন খুব নামকরা নেতা ছিলেন। আজকে আক্ষেপ হয় না যে মূল স্রোতে নেই আমরা? আমি যেখানে যেতাম হাজার হাজার লোক আসতো। না না, ওগুলো আমি তো একটা মিশন নিয়ে রাজনীতিতে এসেছি, মানুষের জন্য কাজ করব, রাজনীতির মধ্য থেকে সেই কাজটা সব থেকে বেশি করা যায়, এই ভাবনার থেকে আমি এসেছি। যখন আমি দেখতে পেরেছি, বুঝতে পেরেছি যে দলের ভাবনাটা ভুল এবং তার কারণে দল মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা তো 90-র দশকের শুরু থেকেই শুরু হয়েছে, তো তখনই আমি ঠিক করেছি যে না, তাহলে এই রাজনীতি, আমি যে রাজনীতি বিশ্বাস করি না সেই ভিত্তিতে একটা দলে আমি থাকবো কেন? এগুলো পার্টিতে বলেওছি, পার্টি মিটিংয়ে মিনিটসে লেখাও আছে, সেই খাতাও আমার কাছে আছে। আচ্ছা, ফলে ওটা নিয়ে কোনো অন্য আফসোসের কিছু নেই, বরঞ্চ আমার তৃপ্তি আছে। আমি যা ভাবি সেই অনুযায়ী একটা কাজের মঞ্চ তৈরি হয়েছে এবং তার ভিত্তিতে আমরা কাজের মধ্যে আছি। আপনি কোনোদিন সিপিএম এ ফিরে যাওয়ার ডাক পাননি, অথবা আমাকে কেউ ডাকার কথা ভাবতে পারেনি, বা আপনিও কখনো ভাবেননি? না, জানে ওরা আমার মনোভাব, ফলে আমাকে ডাকবে এটা কারো ইচ্ছা থাকলেও বলতে পারেনি। পিডিএসও তো ভোটে লড়ছে, কিন্তু এখন অবধি দাগ কাটতে পারছে না কেন? এর সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন করি, প্রথম যেবার আপনারা দাঁড়ালেন সিপিএম ছেড়ে বেরিয়ে, আপনি, সফিদা, অনুরাধাদি, আপনারা মোটামুটি অনেকেই ভোটে দাঁড়ালেন, 5000-এর বেশি আপনাদের ভোট এগোলো না। অথচ সফিদা যে জায়গায় দাঁড়িয়েছিলেন নাদনঘাট, সেখানে আমি নিজে সফিদার সঙ্গে ঘুরে ঘুরে দেখেছি, মানে মানুষের বিপুল সাড়া পাচ্ছিলেন সফিদা। সেটা ভোট বাক্সে প্রতিফলিত হলো না কেন, বা আজও আপনারা কেন দাগ কাটতে পারেন না? বুথ পর্যন্ত সংগঠন না থাকলে পশ্চিমবাংলায়, অন্তত লোক না থাকলে, আচ্ছা, পশ্চিমবাংলায় সমর্থন থাকলেও সেটা গুটিয়ে আনা মুশকিল। আমরা একটা কথা বলতে বলতে প্রচারে ছড়িয়েছি সারা রাজ্যে, আমাদের পেছন পেছন আবার সেই কথাটা ধরে লোকের মধ্যে বলার লোক নেই, অথচ সেই কথার বিরোধিতা করার লোক আছে। আচ্ছা, লোকের কাছে বিরুদ্ধের কথাটাই থেকে গেছে, উত্তরে কি কথা আমাদের আছে সেটা আর লোকের কাছে যেতে পারেনি। ফলে আমাদের প্রধানত সাংগঠনিক দুর্বলতা, দ্বিতীয়ত প্রচার মাধ্যমকে, তখন তারা সরকারে ছিল, প্রচার মাধ্যমকে আপনি দেখবেন ওই সময় আমাদের সঙ্গে প্রকাশ্য ডিবেটে টিভিতে একবারই এসেছিলেন, ইটিভিতে সূর্যকান্ত মিশ্র, আচ্ছা, আচ্ছা, ওই বক্সিং রিং না কি বলে, ওখানে আমরা দুজন ছিলাম, এবং সেখানে তিনি চুপচাপ বসেছিলেন, আমি আমার কথা যা বলেছি। আর তারপরে কেউ আমাদের সঙ্গে আলোচনায় আসেনি, তারা মনে করেছে যে আমার সঙ্গে আলোচনায় আসলে আটকে যাবে, আমাদের কথাটা থেকে যাবে, আমাদের কথাটা ছড়িয়ে যাবে, বা উত্তর দিতে পারবে না, সোজা পারবে না উত্তর দিতে। তা এটা করতে গিয়ে কিন্তু আর নিজেদের ক্ষতি করেছে, এই যে লোকের মধ্যে এটা উল্টো চলে গেছে যে এদের বক্তব্যটা কেন তোমরা আসতে দিচ্ছ, এটা কিন্তু উল্টো চলে যাচ্ছে। আচ্ছা, আজকে যদি সৈফুদ্দিন চৌধুরী বেঁচে থাকতেন তাহলে কি অন্যরকম হতো সিচুয়েশন কিছু? আজকের রাজনীতিতে তো সৈফুদ্দিন চৌধুরী থাকলে তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হতো, আচ্ছা, অন্যরকম হতো।
অন্যরকম কতটা কি হতো সেটা বলা মুশকিল আছে, কিন্তু নিশ্চিতভাবে ভারতবর্ষের রাজনীতিতে ওর ভাবনাটা খুবই প্রভাব বিস্তার করত। এখন ব্যাপার যেটা হচ্ছে যে আপনাদের কি এইবারে বিধানসভার ভোটে আপনারা কি কিছু ভাবনা চিন্তা করছেন বা আমরা লড়বো বিধানসভার ভোটে, কিভাবে লড়বো সেটা এখনো ফাইনাল করিনি, কিন্তু আমরা তো নিশ্চয়ই লড়বো। আমরা কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট দেইনি, সেটা তো হয়নি, ফলে এবারেও নিশ্চয়ই দেব। এই যে আপনারা যেবারে দাঁড়ালেন ভোটে সিপিএম ছেড়ে, হ্যাঁ, সেবারে এই যে 5,000-এর বেশি ভোট পেলেন না, এটার পিছনে কি কোনো একটা 5,000 বেশি ভোট পেলেন না, এটা কিন্তু ঠিক নয়। মানে ওই আমরা 5,000 ম্যাক্সিমাম something। ভোট পেয়েছি 15,000 আচ্ছা, মুর্শিদাবাদ কেন্দ্রে, মুর্শিদাবাদ কেন্দ্রে। তারপরে ভোট পেয়েছি 11,000 কান্দিতে, আচ্ছা, তারপরে ভোট পেয়েছি 7,000 কল্যাণী, জঙ্গিপুর, আর একটা কনস্টিটুয়েন্সি বড়োয়া। 5,000 6,000 ভোট হয়েছে, আমি তো তাও পাইনি। সফিত তো 5-6,000 ভোট ওয়াচ পেয়েছে। পেয়েছিলেন, হ্যাঁ ফলে আমাদেরকে টার্গেট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাতে আমরা ভোট না পেতে পারি তার জন্য একটা চেষ্টা হয়েছে, তার কারণে ভোটটা যতটা হতে পারতো সেটা হয়নি। আর পশ্চিমবাংলায় ভোট মোটামুটি লোকে এরকম দেয়, যাকে যে হারাতে চায় তাকে হারাবার জন্য উপযুক্ত কে দেখে লোকে আজকাল ভোট দেয়। দেখা যাবে আমাকে ভোট দিতে চায়, কিন্তু এমন লোক আমাকে ভোট দিতে পারছে না এই জন্য যে আমি সে যাকে হারাতে চায় তাকে হারাতে পারবো না, সেই ফলে আমার সমর্থকই আমাকে ভোট দিচ্ছে না। মানে একটা অনাস্থা দেখা যাচ্ছে আর কি। অনাস্থা বলে না এটাকে, এটা হচ্ছে আমরা নিজেরা শক্তিটা এখনো তৈরি হতে পারিনি, যেটা এখন সিপিআইএম নিজেই যাতে ভুগছে। এখন সিপিআইএম বিজেপিকে, তৃণমূলকে হারাতে পারবে না, তাহলে বিজেপিকে যে হারাতে চায় তৃণমূলকে দিচ্ছে, তৃণমূলকে যে হারাতে চায় বিজেপিকে দিচ্ছে। আপনারা তো তৃণমূলের সঙ্গেও গেছিলেন ভোটে, আমাদের ইউনিটি হয়নি এখনো। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে গেছিলাম মানুষের দাবিতে। তো সেখান থেকে আপনারা সরে এলেন কেন? মানে যে সরে আসেনি, চলে গেল? আমরা আন্দোলনের লোকের স্বার্থে ছিলাম। তারপরে যখন নির্বাচন এসছে, নির্বাচনে আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়নি। পরপর প্রতি বছরে ভোট হয়েছে। 2009 পার্লামেন্ট ইলেকশন হয়েছে, 2008 পঞ্চায়েত ভোট হয়েছে, 2010 মিউনিসিপ্যালিটি ভোট হয়েছে, 2011 অ্যাসেম্বলি ভোট হয়েছে। কোনো ভোটে আমাদের সঙ্গে ইউনিটি হয়নি, ফলে আমরা একসঙ্গে যে মুভমেন্ট ছিলাম, মুভমেন্টে সেটা পরবর্তী সময় আর সেটা কন্টিনিউ করেনি ভোটের লড়াইয়ে। আপনাদের সদস্য সংখ্যা এখন কত পিডিএস? আমাদের এখন 10,000-এর মতো না হবে। আচ্ছা, নতুন সদস্য সংগ্রহ করার জন্য আপনারা কি নতুন সদস্য সংগ্রহ করার অভিযান এখন শুরু হয়েছে। আচ্ছা, আমাদের অনেক নতুন মানুষ এখন আসছে, যারা একসময় হয়তো মনে করেছিল যে এটা ঠিক রাজনীতি নয়, তারা অভিজ্ঞতার থেকে গত 25 বছরে বুঝেছে যে তাদের যা বলা হয়েছে, বোঝানো হয়েছে সেটা ভুল। ফলে তাদের মধ্যে থেকে অনেক নতুন লোক আবার নতুনভাবে আমাদের কাজে যুক্ত হচ্ছে। আপনি যে সিপিএম এর, আপনাকে বলা হতো ভোট মেশিনারি, হ্যাঁ, আপনাকে ভোট মেশিনারি বলা হতো দক্ষিণ 24 পরগনায়। তা আপনি দল ছাড়ার পরে কি এই যে ধাক্কা, সেটাই কি আস্তে আস্তে সিপিএম কি শেষ করে দিল অন্তত? এটা ওদের রাজনীতির জন্য লোকের থেকে বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, তবে নিশ্চিত আমরা দল ছাড়ার পর দক্ষিণ 24 পরগনা বলে না, সারা রাজ্যেই ওদের দলে একটা তার প্রভাব পড়েছে। অনেকে হয়তো পিডিএস করতে আসেনি, কিন্তু সিপিএম করছে না। অনেকে হয়তো পার্টি মেম্বার হয়নি, দূর থেকে আমাদের সাপোর্ট দিচ্ছে। অনেকে হয়তো পার্টি মেম্বার আছে, কিন্তু অ্যাক্টিভলি সামনে আসতে পারছে না। এই নানা রকম চেহারা হয়েছে, কিন্তু আলটিমেটলি সবটাতেই সিপিআইএম উইক হয়েছে। মোহাম্মদ সেলিম আবার সিপিএম এর নতুন রাজ্য সম্পাদক হলেন। নতুন কেউ হলে কি ভালো হতো, বা আপনাদের কাছে গ্রহণযোগ্য? ওদের ভেতরকার পরিস্থিতিতে ওরা কি মনে করেছে। আমি কিছু ফারাক দেখতে পাচ্ছি না। সেলিমের বদলে আরেকজন কে হলে ভালো হতো, বা সেলিম না থাকলে বা কি হতে পারতো, এর মধ্যে আমি কোনো খুব ফারাক দেখতে পাচ্ছি। সিপিএম আসল সমস্যাটা তো রাজনীতি যদি ভুল হয় তখন ঠিক লোকও ভুল কাজই করে, ফলে ঠিক লোককে ভুল লোককে সেগুলো আমার খুঁজতে গিয়ে লাভ নেই। রাজনীতির ভুলের জন্য দল বিচ্ছিন্নতার মধ্যে ভুগছে। আচ্ছা, এই যে সিপিএম সাধারণত মুখ সর্বস্ব রাজনীতি করে না, মানে এমনকি জ্যোতিবাবু যে 77 সালে হবেন, মানে মুখ্যমন্ত্রী হবেন, সেটাও আগে থেকে ঠিক ছিল না। মানে বিধানসভা ভোটে বলা হয়নি। যেবারে 78-এ যেবারে বামফ্রন্ট ক্ষমতায় এলো, এবারে মীনাক্ষীর মতন লোককে দেখা যাচ্ছে, মীনাক্ষীর মতন নেত্রীকে তাকে তুলে ধরা হচ্ছে, তাকে বলা হচ্ছে ক্যাপ্টেন। এটা সম্পর্কে আপনার কি ধারণা? এটা কোনো মানে বামপন্থী দল হিসেবে
একটা সঠিক পরিকল্পনা বলে আমার মনে হয় না। আচ্ছা। কারণ রাজনীতির ভুলটাকে চাপা দেওয়ার জন্য, রাজনীতির ভুলটা তো এখনো তারা স্বীকার করেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 25-30 বছর ধরে একই ভুল তারা করে যাচ্ছে। চাপা দেওয়ার জন্য সংগঠনের ক্ষেত্রে নতুন প্রজন্মকে সামনে নিয়ে আসছে, এই যে কথাটা বলেছে, এই কথাটাই ভুল। আমরা যখন 85-এ পার্টি স্টেট কমিটিতে 85 এবং তারপরে আমরা আসছি, আমরা তো 5-6 জন ছিলাম, কোথাও তো প্রচার হয়নি যে নতুন মুখ নিয়ে আসছি আমরা। এগুলো রাজনীতির গোলমালকে ধামাচাপা দেওয়ার জন্য সংগঠনের কথা বলা, এবং অভিজ্ঞতায় দেখা গেছে এই সময়ের মধ্যে যে তাতে কোনো বাড়তি নতুন ফল বামপন্থীরা পেতে পারে। প্রকাশ কারাট রাজ্য সম্মেলনে বলেছেন যে বাংলার রাজনীতিতে তরুণ প্রজন্মের সংখ্যা খুব কম যারা সিপিএমে যোগদান করছেন, যেটা বাইরের স্টেটগুলোতে যেটা রয়েছে। তো এটাই কি, আপনি কি ওই লিঙ্কটাই বলছেন যে মানে তরুণ প্রজন্মকে? ওটা আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যে নিউ জেনারেশনকে অ্যাট্রাক্ট করতে পারছে না আজকের প্রতিষ্ঠিত বামেরা, নতুন প্রজন্মকে আকর্ষণ করতে পারছে, আকৃষ্ট করতে পারছে না। আর এটা হচ্ছে সিপিআইএম এর ভেতর যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে তাদেরকে সামনে রেখে আমরা পুরনো ভুলটাকে স্বীকার না করে, দুর্বলতা যা প্রকাশ্যে চলে আসছে সেই দুর্বলতা কাটাবো আমরা এই নতুন প্রজন্মকে সামনে রেখে। এই ভিত্তিতে একটা আবেদন নিয়ে তারা লোকের মধ্যে কাজ করছে। এই যে মীনাক্ষীকে ক্যাপ্টেন হিসেবে তুলে ধরা বা সেখানেও বিরাট কাটআউট লাগানো হয়েছিল যে বাংলার ক্যাপ্টেন মীনাক্ষী। এই যে প্রচারটা, এসব কথা, এসব পরিভাষা বাম আন্দোলনে চলে না। কারণ বামপন্থীরা বিশ্বাস করে নেতা মাটি ফুঁড়ে ওঠে না, গাছ ঝাড়লেও পাওয়া যাবে না, মানুষের মধ্যে লড়াইয়ের মধ্য থেকে নেতা তৈরি হয়। ওই যে মানে নেতৃস্থানীয় কর্মী যারা থাকে তার মধ্যে প্রধান নেতা কারা হবে সেটা কেউ মার্কিং করে বলে দিতে পারে না। মার্কিং করে কর্মী বাছাই করে রাজ্য কমিটিতে 80 জনের মধ্যে একজনকে আনা যেতে পারে, কিন্তু এই 80 জনের মধ্যে কে নেতা হবে এটা প্রজেকশন করলে হবে না। 2 দিন বাদে দেখা যাবে মই সরিয়ে নিলে পড়ে যাবে। কাজে ওটা ওইভাবে হয় না, ওটা লড়াইয়ের ময়দান থেকে নেতা উঠে আসে। সেরকম পরিস্থিতি এখন পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত বামেদের নেই, ফলে তারা কিছু মুখকে সামনে রেখে কিছু চেষ্টা করছে। আপনার তো প্রচুর মানে রাজনৈতিক প্রজ্ঞা তো প্রচুর, মানে আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, আপনি তো দেখে বুঝতে পারেন যে কার সম্ভাবনা কতটা। এই যে মীনাক্ষী করাচ্ছে, মীনাক্ষীর সম্ভাবনা কতটা বলে আপনার? ভালো কর্মী হিসেবে কাজ করছে, করবে, এর থেকে বেশি কিছু নয়। মানে আপনি তার উপরে কিছু ভাবছেন না? মানে অনেকেই অনেক মহল থেকে দাবি করা হচ্ছিল যে রাজ্য কমিটি সম্পাদক করে দেওয়া হোক, যদি নতুন করে বার্তা দেওয়া হোক, তরুণ প্রজন্মের কাউকে তুলে নিয়ে এসে। নিজেদের ভুল স্বীকার না করে, বুঝতে পারছে না, স্বীকার করছে না, নিজেদের সংশোধন করতে না পেরে এরকম কথাবার্তা বলে তারা একটা সামনের দিকে এগোবার মতন মানুষের মধ্যে আশা জাগাবার চেষ্টা করছে, অন্তত নিজেদের অনুগামীদের মধ্যে। তাতে ক বছরে তো কোনো লাভ হয়। 21 থেকে 26 তো কম সময় নয়, 5 বছর হয়ে গেছে। তাহলে ওরকম ভাবে একটা কয়েকজনকে সামনে এনে যেভাবে যা করেছে তার তো আরো ক্ষতি হয়েছে। 21-এর আগে অনেক বিধায়ক ছিল, 21-এর থেকে শূন্য হয়ে গেছে। একাধিক জেলা সম্মেলনে সিপিএম এর কথা বলছি, দেখা গেল যে প্রচুর সমস্যা উঠে এলো, যা অতীতে একটা সময় যখন সিপিএম ক্ষমতায় ছিল ওগুলো দেখা যায়নি। এই যে তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড হয়ে গেল, সুশান্ত ঘোষকে দল থেকে কার্যত বিতাড়িত করে দেওয়া হলো, এদের ভবিষ্যৎ কি 1 নম্বর? আর এই যে সিপিএম এর কি নিয়ন্ত্রণ কমে যাচ্ছে আস্তে আস্তে সদস্যদের ওপরে বা কর্মসূচির ওপরে? যে পদ্ধতিতে বামেরা চলে, সাংগঠনিক নীতিতে গণতান্ত্রিক কেন্দ্রিকতা যেমন আমি মানি না, তেমনি গণতন্ত্রের ভিত্তিতেই বামপন্থীরা সব থেকে সুশৃঙ্খল, নীতিসম্মত, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি। এটা অন্যরা কেউ তা নয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠিত বাম দল হিসেবে এখন যেভাবে চলছে এরা, তার মধ্যে থেকে মানে পায়ে পায়ে দুর্বলতাগুলো ফুটে উঠছে। আচ্ছা, মানে দক্ষিণ চব্বিশ পরগনায় যে নিয়ন্ত্রণ, এবার এই যে দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা ঘটনা ঘটেছে, আজকে থেকে 88 মানে কত বছর হলো? 12 আর 25 37 বছর আগে আমার দক্ষিণ 24 পরগনা জেলায় ভোট হয়েছে। ভোট করে কমিটি হয়েছে, প্যানেল তৈরি করে।
ব্যালটে ভোট দিয়ে, তাই নিয়ে তো এরকম কথা ওঠেনি। আমি একটা কোথায় বলেছি বলার সময় যে এই বিরোধটা কি, কেন হচ্ছে। আমরা যখন বিরোধ হয়েছে আমাদের বিরোধ ছিল তখনও 96 জ্যোতিবাবুর প্রশ্ন আসেনি, কিন্তু বামফ্রন্ট সরকারকে আমরা কতটা ব্যবহার করতে পারি, এই নির্বাচনী ব্যবস্থাকে আমরা কতটা ব্যবহার করতে পারি সমাজ পরিবর্তনের সংগ্রামে, এই নিয়ে বিরোধ ছিল। আজকের দিনে বিরোধের বিষয় কি? আজকের দিনে পার্টি শূন্য যখন হয়ে গেছে তখনও এই বিরোধ, এটার কোনো অর্থ মানে আমার কাছে পরিষ্কার নয়। এবং রাজনীতিতে আমি যাদের চিনি জানি, তাদের মত জানি, তারা পরিষ্কার ভিন্ন দুটো শিবিরের মানুষ এক হয়ে একটা শিবির বানাচ্ছে। এটার ভিত্তি কি, এর নতুন রাজনীতি কি, কিছুই পরিষ্কার সামনে লোকের কাছে আসছে না। তার মানে একটাই হতে পারে যে ক্ষমতায় না থাকলেও দল হিসাবে যেহেতু অনেকের থেকে বড়, সেই কারণে ক্ষমতাশালী দল সেই হিসেবে তার ক্ষমতা নিজের গ্রিপে রাখার চেষ্টা করা, এছাড়া অন্য কিছু এর মধ্যে আছে বলে আমি মনে করি। তন্ময় ভট্টাচার্য দল থেকে সাসপেন্ড হয়েছেন, আর সুশান্ত ঘোষকে দল থেকে কার্যত বিতাড়িত করে দেওয়া হচ্ছে। এদের কি সামনে কি রাস্তা খোলা রইল? তাদের কি বাধ্য হয়ে অন্য আমরা দলে যখন যেতে হবে? জেলা পার্টিতে ছিলাম, পার্টি করেছি, আমি যখন সেক্রেটারির দায়িত্ব পালন করছি, আমরা যখন জেলা পার্টি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমাদের জেলায় আমরা সুশান্ত ঘোষকে বক্তৃতা করার জন্য আসতে আপত্তি করতাম। আচ্ছা, আমাদের জেলার ভেতরে বিরোধ ছিল, অন্য অংশ যারা তারা নিয়ে আসতো একটা বিপ্লবী নেতাকে, আর আমরা তার যা কাজকর্ম জানতাম তাতে মানুষের থেকে পার্টি বিচ্ছিন্ন হবে ওরকম লোককে সামনে আনলে আমরা আমাদের প্রচার মিটিংয়ে তাকে আনতাম না ফর্মালি। আমি যতক্ষণ সেক্রেটারি ছিলাম, জেলা সিপিআইএম এর থেকে ফর্মালি কখনো সুশান্ত ঘোষকে বক্তা হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনায় আনা হয়নি। ব্যক্তি হিসাবে কেউ গিয়ে রাজ্য পার্টির সঙ্গে কথা বলে মিটিং করে থাকতে পারে। আনটোল্ড স্টোরি, এক, হ্যাঁ, এটা তো আনটোল্ড স্টোরি। এক। দ্বিতীয় কথা হচ্ছে তন্ময়ের ক্ষেত্রে যেটা করেছে, সাসপেন্ড করে আবার সাসপেনশন তুলে আবার সাসপেন্ড, এগুলো লোকে বোঝে না। ঠিক। সিপিআইএম এর ভেতরে একটা সংগঠনের কি ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী কি কি স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, তারা যাকে সাসপেন্ড করার মতন তাকে উদ্যোগ করেছিল কেন? তারা যারা যদি উদ্যোগ করেছিল তাহলে সাসপেন্ড করেছিল কেন? এবং যদি উদ্যোগ করলো তাহলে আবার সাসপেন্ড হলো কেন? আর যে অভিযোগ তন্ময় সম্পর্কে এসছে, এটা যদি সত্যি হয় তাহলে সেটা ওপেন সিক্রেট। তাহলে একটা সাংবাদিককে কেন্দ্র করে ঘটনার ভিত্তিতে ওটা ধরা হবে কেন? সাধারণ চালচলনের মধ্যে থেকেই সেটা পার্টির কাছে অভিযোগে আসবে। সেগুলো কিছু আসেনি। এবং আমি এটা সিম্পল মনে করি, আমি তখন বলেছি একটা জায়গায়, অন্য কিছুর মধ্যে ওকে যদি আগেই সাসপেন্ড করা হতো আমার কিছু বলার থাকতো না। আচ্ছা, কিন্তু কনফারেন্সের মুখে এই সাসপেনশন আমি তীব্র বিরোধী। এটা করা অগণতান্ত্রিক হয়েছে। তন্ময়বাবুর এই ঘটনার পিছনে কি কোনো কনস্পিরেসি থাকতে পারে? নিশ্চয়ই আছে। ওখানে জেলায় যে ভাগাভাগি আমরা তো পাবলিকলি দেখলাম, এবং তাতে বোঝা উত্তরে তো জেলা সম্পাদকই হেরে গেলেন মিরাজ চক্রবর্তী। তাতে বোঝা গেল যে জেলা সম্পাদক হেরে গেলেন মানে মেজরিটি পার্টি, সেই মেজরিটি পার্টি রাজ্য পার্টির কনফিডেন্সে নেই, বা মেজরিটি পার্টি রাজ্য পার্টিকে কনফিডেন্সে নেয় না, এটা বোঝা গেল ওখানে। তাহলে ওরকম একটা পরিস্থিতিতে যে পার্টির ভেতরে সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থানে আছে, তাকে যতই অপরাধ করুক কনফারেন্সের মুখে এসে, যে অপরাধ তার আগে অনেক হয়েছে বলে তারা মনে করছে, তারা বলেছে পরে সাসপেন্ড করার সময়, তা যদি হয়ে থাকে কনফারেন্সের মুখে এসে এই সাসপেনশন করা উচিত হয়নি। এটা অগণতান্ত্রিক কাজ হয়েছে। আমি ওর কোনো কাজ খারাপ থাকলে তার কোনো সাপোর্ট করছি না, তার জন্য ওকে যদি বহিষ্কারও করতে আগে তা নিয়েও আমার কিছু বলার নেই। কিন্তু সেরকম ব্যাপার যদি কারোর মধ্যে থাকে তাহলে কনফারেন্সের মুখে জিইয়ে রেখে সাসপেন্ড করা এটা একদম অন্যায় হচ্ছে। বিষয়টার মধ্যে বৈরিতা, একটা অদ্ভুত বৈরিতা রয়েছে। মানে ধরুন একই ঘটনা, মানে মহিলা সংক্রান্ত অভিযোগ তো সুশান্ত বাবুর বিরুদ্ধে রয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো তদন্ত দেখা যায়নি, ছুটিতে পাঠানো হয়েছে। যখন অভিযোগ ছিল নানান রকমের, তারপরে তাকে জেলার সেক্রেটারি করেছিল কেন? এটাই তো মেইন প্রশ্ন। সেই অভিযোগটা পরে এসছে। না, মাঝে তো ছুটিতে মানে সেক্রেটারি তাহলে তাকে করেছিল কেন? পাবলিকলি সেটা আসতে হবে। আমরা বলেছি এগুলো কথা, যে পার্টির কাছে যেহেতু সমর্থনের জন্য আমাদের যেতে হয়,
কাজে পার্টিতে কিছু গোপন কথা আছে যেগুলো লোকে জানতে চায়, সেগুলো গোপন বলবো না আমি, এই পদ্ধতি পাল্টাতে হবে। ফলে পার্টির ভেতরে সেই কথাটা সামনে নিয়ে আসুক যে আমরা এই কারণে তার এই কাজের পরেও তাকে সেক্রেটারি করেছিলাম, এবং তারপরে এই কারণে আমরা আর তাকে রেখে রাখলাম না, সরিয়ে দিলাম। ওগুলো পার্টির আভ্যন্তরীণ ব্যাপার বলে চেপে যাওয়া, এটা এই পদ্ধতি পাল্টাতে হবে। আমাদের এটা একটা সাংগঠনিক বড় লড়াই, যে এই পদ্ধতি বামপন্থীরা যেটা চলে যে পদ্ধতিতে, এটা এটা পাল্টাতে হবে। সে সুশান্ত ঘোষের ক্ষেত্রেও তাই। আচ্ছা, আপনার কি মনে হয় মানে এই সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, এদের কি রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল কার্যত? আমার মনে হয় না। দুজনের ক্ষেত্রেই হতে পারতো এরকম, যদি ওরা রাজনীতি করতে চায় তাহলে হবে না। এই জন্য যে সাসপেন্ড করে উদ্যোগ করে আবার সাসপেন্ড করা, এটা লোকের কাছে ক্লিয়ার নয়। এটা সংগঠনের পদ্ধতি হিসেবে যাই বলুক, লোকে বুঝতে পারবে না। পার্টি সেক্রেটারি করলাম, তারপরে তাকে আবার সরিয়ে দিলাম। যখন সেক্রেটারি করলাম তারপরে অনেক অপরাধ তার ভিত্তিতে তো নয়, অপরাধ আগেই অনেক জমে আছে, তাহলে এগুলো লোকের কাছে পরিষ্কার নয়। ফলে ওরা যদি রাজনীতি করতে চায় আমার মনে হয় করতে পারবে। মানে সমীরদা, একটু পিন পয়েন্টে বলি যে তাহলে আপনি মনে করছেন যে সিপিএম এ এখনো আপনাদের সময় যেমন ছিল এখনো তাই আছে, মুষ্টিমেয় কিছু লোক ছড়ি ঘোরাচ্ছে পার্টির উপর। এই যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি, এর পরিণতি কি, যেটা সোভিয়েতে হয়েছিল, পার্টির ভেতরে যারা মেজরিটি তারা পার্টি চালাবে, মাইনরিটি পার্টি চালাবে না। মাইনরিটি কথাটা লোকের কাছে যাবেও না। যেটা আমরা বলেছি সেটা আসতে হবে, যে মাইনরিটি হলো কি বলতে চায় সেটা লোকের কাছে পরিষ্কার আনতে হবে। যেটা সফি বলেছিল যে আমার বক্তব্যটা পরিষ্কার করে লোকের কাছে আনা হোক, এক। দ্বিতীয় হচ্ছে মেজরিটিরা যদি পার্টি চালায় তাহলে মেজরিটির মধ্যে আবার গোষ্ঠী আছে, মেজরিটির মধ্যে আবার ভাগাভাগি থাকে, তাহলে সেই ভাগাভাগিতে বড় গোষ্ঠী পার্টি চালাবে, আলটিমেটলি গোষ্ঠীপতি পার্টি চালাবে। ঠিক, এই হচ্ছে সাংগঠনিক কাঠামো, যেটা আমরা বিরোধী। সে আদিম যুগে মানুষজন ছিল, আলটিমেটলি গোষ্ঠীপতি পার্টি চালাচ্ছে, গোষ্ঠীপতি সব আর কি। কথাটার মধ্যেই তো গণতন্ত্র নেই। ব্যক্তি ডিক্টেটরের বিরুদ্ধে সমষ্টিগত ডিক্টেটরশিপ। এবার সমষ্টিগত ডিক্টেটরশিপটা সমষ্টির মধ্যে মেজরিটির ডিক্টেটরশিপ, মেজরিটির ডিক্টেটরশিপটা মেজরিটির মধ্যে গোষ্ঠীর ডিক্টেটরশিপ। আলটিমেটলি তার যে নেতা, সেক্রেটারি বা পলিট ব্যুরো বাছাই করা কয়েকজন মেম্বার, তারা মিলে যা করবে তাই হবে। ঠিক ঠিক। দুর্নীতিতে আকণ্ঠ ডুবে তৃণমূল, ভোটে কি এর প্রভাব পড়বে সামনে যে 26-এর বিধানসভা নির্বাচন? আমাদের দেশের রাজনীতিতে চলতে চলতে আমরা এমন জায়গায় চলে এসেছি, অনেক কজন মুখ্যমন্ত্রী জেনুইন জেল হয়েছে। আমি কেজরিওয়াল কিংবা ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের কথা বলছি না, তার আগে জয়ললিতার জেল হয়েছে, লালু প্রসাদের জেল হয়েছে, এবং এছাড়াও দুর্নীতির ঘটনা অনেক রয়েছে, অনেক। ফলে আমাদের দেশের রাজনীতি চলতে চলতে এমন হয়ে গেছে, দুর্নীতিটা লোকের কাছে খুব বিষয় দাঁড়াচ্ছে না। আমি মনে করি দুর্নীতিটার বড় ব্যাপার, কিন্তু পাবলিক তো সেটা মনে করছে না। পাবলিক তো তাদেরই গিয়ে ভোট দিচ্ছে। তাহলে পাবলিকের কাছে ভোটের মুখে অন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বড় বিষয় থাকে তার ভিত্তিতে মানুষ ভোট দেয়। সেক্ষেত্রে সেই লোকটা দুর্নীতিগ্রস্ত হলেও তার দল ভোট পেয়ে যাচ্ছে, কারণ তার কাছে তখন আর একটা কোনো শক্তিকে হারাতে হবে। পশ্চিমবাংলার রাজনীতি যদি হয় তাহলে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, এ ব্যাপারে বলতে তো কোনো অসুবিধা নেই। তৃণমূলের অনেকের দুর্নীতি এমন ভাবে সামনে চলে এসছে যে এটা শাসক দল হিসেবে আমাদের রাজ্যে কখনো কোনো দলের ক্ষেত্রে হয়নি। কিন্তু পশ্চিমবাংলায় বামেরা যা করে গেছে, তারপর বামেরা মানুষের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য মানুষ তৃণমূল কংগ্রেসকে বাছাই করে নিয়েছে। এখন যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে হয় তাহলে তার জায়গায় বিজেপি আসবে, তারা আজ বিজেপিকে আটকাবার জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে, তখন দুর্নীতিটা ইস্যু হচ্ছে না। কিন্তু দুর্নীতির আমরা যখন পার্টি করেছি, আমরা কি বলেছি? আমরা বলেছি দুর্নীতিমুক্ত এবং হিংসামুক্ত সমাজ চাই, সেটা আমাদের মেইন স্লোগান ছিল। আচ্ছা, তার মানে তখনকার সময় দুর্নীতি ছিল, হিংসা হচ্ছিল, তার মানে এই স্লোগানটা সামনে আসলো কি করে? হিংসা তো হচ্ছে। দুর্নীতিমুক্ত হিংসামুক্ত সমাজ চাই, এই যে আমরা স্লোগান দিলাম, যে স্লোগানের বাস্তব পরিস্থিতি তখন ছিল
তাহলে দেখা গেল যে 2G কেলেঙ্কারি কংগ্রেসের আমলে হয়েছে, যার জন্য কংগ্রেস হেরেছে। আচ্ছা, মনমোহন সিং দ্বিতীয়বারে ইউপিএ 2-তে হেরেছে তো ওই কারণে। আবার তারাই জিতছে, ডিএমকে তামিলনাড়ুতে ঢুকে তারাই আবার জিতছে যারা দুর্নীতি করেছে। তাহলে ভোটের মুখে কখন কোন বিষয়টা প্রাধান্য পাচ্ছে তার ভিত্তিতে মানুষ গিয়ে ভোট দিচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি কবছর ধরেই যে ভোটে দুর্নীতিটা বড় বিষয় হচ্ছে না। যদিও আমার কাছে দুর্নীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইসব দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে ক্ষতি করছে এবং দেশের সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। এইসব দুর্নীতির টাকা দিয়েই তো ভোট, তাহলে ভোটের গণতন্ত্রের ভিত্তিটা নড়বড়ে করে দিচ্ছে। কিন্তু মানে মেজর পার্টিগুলো প্রায় সবই দুর্নীতিতে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। এমনকি সিপিআইএম যেটা বলে ওটা ওরা ঠিকই বলতে পারে, ওরা বলে ইলেকট্রাল বন্ড ওরা নেয়নি, ওরা তার বিরোধী, কিন্তু বলতে পারবে না বড় চাঁদা কখনো নেয়। কাজেই পশ্চিমবাংলায় বাম সরকার যখন চলেছে বা কেরালায় এখনো বিজয়নের যে সরকার চলে, তো সেখানে দু জায়গাতেই দুর্নীতি বড় আকারে ছিল, কিন্তু ওগুলো অনেক সফিস্টিকেটেড। আর এখানে এরা হাড়ি উপর করে খাচ্ছে, এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে হাড়ি উপর করে খাচ্ছে, আর ওখানে বোঝা যাচ্ছে না, কারণ ওটা অনেক অর্গানাইজড এবং সফিস্টিকেটেড। ফলে এগুলো সবকিছু মিলিয়ে এরকম অবস্থায় এসে গেছে। বামপন্থীদের মধ্যে ওই জিনিস যদি এসে যায় তাহলে আর কি বাকি থাকবে। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার সহ যে সমস্ত এই মানে সরকারি যে সমস্ত ডোল প্রকল্প দেয়া হচ্ছে আর কি, এগুলোর জন্যই কি তৃণমূল দিচ্ছে? এগুলো তো একটা ফ্যাক্টর বটেই। আচ্ছা, এবং এগুলোকে বামপন্থীরা উপেক্ষা করাটা একটা বামপন্থীদের মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে। ফলে এগুলো অর্থনীতিতে প্রভাব ফেলে এবং এগুলো মানুষের কাজে লাগে, টাকা পয়সা যতটুকু যা পাচ্ছে। ফলে সবটা মিলিয়ে এখন তো সারা দেশে সবাই প্রতিযোগিতা করছে কে কত টাকা বেশি দেবে। কাজে পশ্চিমবাংলায় যখন চালু হয়েছিল এই যে লক্ষ্মীর ভান্ডার, তখন তো অনেকে অনেক রকম খারাপ কথা বলেছে, ওগুলোকে আমি খারাপ মনে করি না। এখন তো এবং এটা অর্থনীতিবিদরাও বলেছিলেন যে মানুষের হাতে টাকা আসলে সেটা বাজারে যাবে, বাজারে রোল করবে, তাহলে এটাতে অর্থনীতিতে এফেক্ট হবে, ভালো এফেক্ট। সিপিএম তো এখন বলছে বুদ্ধবাবুর সময় আমরাও সাইকেল দিয়েছিলাম। সেগুলো তো কিছু হয়েছিলই। আচ্ছা, কিন্তু ওরা এখন তৃণমূল বিরোধিতা করতে গিয়ে তাদের আমলে কি কি করেছে সবই ভুলে যাচ্ছে, লোকে মনে রেখেছে। ফলে ভোটের বাজারে গেলে পরে তখন ভোট কমে যাচ্ছে। সে নারী নির্যাতনই হোক, খুন খারাপই হোক, দুর্নীতি হোক, আমি হিসেবে বুঝি সিপিএম যেখানে শেষ করেছে তৃণমূল সেখান থেকে শুরু করেছে। সিপিএম এ যারা ওই জিনিসগুলোর মধ্যে ইনভলভ ছিল তার বেশিরভাগ এখানেই চলে এসছে, প্রশাসনিক কর্তা হোক আর রাজনৈতিক নেতা হোক, সে খুন খারাপই হোক আর দুর্নীতি হোক, তাহলে সব এখানে চলে এসছে, এসে এদেরকে সামলাচ্ছে এবং ওই কাজটা আরো খোলামেলা করে যাচ্ছে। তৃণমূলের মধ্যে ইদানিং যেটা উঠছে, অভিষেক বনাম মমতা, এটা কি কোনো প্রভাব হবে? ওটা কোনো বিষয় বলে আমার মনে হয় না। আচ্ছা, ওটা তৃণমূলের যে সম্পর্কে মানুষের সমালোচনা আছে তাই নিয়ে কেউ কখনো কোনো একটা কথা বলছে, তার ভিত্তিতে আচ্ছা এটা অভিষেক আপত্তি করেছে কি এটা মমতা পছন্দ করছে না, এই করে চালাচ্ছে। ওটার মধ্যে ওদের খুব গোলমাল আছে বলে আমার নিজের ধারণা। মাঝে মাঝে একটা বৃহত্তর দল নাকি আগে উপস্থিত হচ্ছে, ওগুলো খুব একটা ব্যাপার না। মমতা বলছেন যে 2/3 ভোট পেয়ে সামনের বিধানসভায় নির্বাচনে তারা আবার ক্ষমতায় আসবে। পশ্চিমবাংলার রাজনীতির যা পরিস্থিতি আছে, মমতা ব্যানার্জির সরকারে ফিরে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এবং কি চেহারায় ফিরে আসবে সেটা এক্ষুনি বলা মুশকিল আছে, কারণ বেশি বলতে যতটা দেখায়, যদি বিরোধীরা কোনো কারণে ঐক্যবদ্ধ হয় তাহলে বেশি বলতে যতটা দেখায় তত কিন্তু ভেতরে সম্ভাবনা নেই। যদি বিরুদ্ধ শক্তি ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে
তাহলে কিন্তু মানুষ তার পেছনে এসে দাঁড়াবে। কাজে মানুষের থেকে বিচ্ছিন্নতার প্রক্রিয়ার মধ্যে তৃণমূল কংগ্রেস এসে গেছে। এবার কিভাবে এটা রিপেয়ার করে মানুষের মধ্যে গিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আরো বেশি সমর্থন কত বাড়ানো যায়, তার ভিত্তিতে চালাতে পারবে, সরকার আসতে পারবে, এটা ওদের দক্ষতা যোগ্যতার উপর অনেকটা নির্ভর করছে। আচ্ছা, এই দেশব্যাপী বিজেপিকে ঠেকাবার এই যে একটা এখন একটা ধুয়ো উঠেছে যে বিজেপিকে ঠেকাতে হবে, এটা কিভাবে সম্ভব? বিজেপি দলগুলো কি আরো বেশি ঐক্যবদ্ধ, আরো বেশি কাছাকাছি আসতে হবে? সর্বভারতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা তো দেখা গেল সম্ভব। আচ্ছা, বিরোধীরা সময় মতন ঐক্যবদ্ধ থাকলে, কংগ্রেস সঠিক নেতৃত্ব দিলে বিজেপি হেরেই যেত। এই যে কর্ণাটকের ভোটের পর 5টা রাজ্যের ভোট, তার জন্য ওয়েট করে ইন্ডিয়ার জোটটাকে অনেক লেট করে দেওয়া হলো। আর যেসব রাজ্যে বিরোধীরা খুবই ছোট, প্রধানত কংগ্রেস বিজেপির লড়াই, সেসব রাজ্যে খুবই ছোট হলেও তাদেরকে সঙ্গে নিলে আরো কিছু সিট জেতা যেত, বিজেপি আরো কিছুটা হারানো যেত, এবং তার ভিত্তিতে আরো ভালো রেজাল্ট বিধানসভা এবং লোকসভায় হতে পারত। সেটা তো কংগ্রেস করেনি। কাজেই সেগুলোর যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতাগুলোকে যদি সামনে রাখা হয়, আর রাজ্যের নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী ভোট হবে, কিন্তু দেশের ভোটের সময়ই কথা হয়েছে, তাহলে রাজ্যের বিধানসভার ভোটে সেটা হবেই। এবার এক্ষেত্রে যারা প্রধান শক্তি থাকবে, তাদের দায়িত্ব বিজেপিকে আটকাবার মতন করে বাকি শক্তিকে কিভাবে নিয়ে একসঙ্গে চলতে পারে। আমার ধারণা সেরকম পরিস্থিতির মুখোমুখি হলে, এ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়ে গেছে, বিশেষ করে মহারাষ্ট্র, হরিয়ানাকে কেন্দ্র করে, তাতে আমার মনে হয় যে বিরোধীরা সেরকম জায়গায় আবার আসতে পারবে। বাংলার রাজনৈতিক মানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আর কি, মানে বিজেপি বনাম তৃণমূল যে সাম্প্রদায়িক যে রাজনীতি চলছে আর কি, এদিকে হিন্দুত্ববাদী, এদিকে তার বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো, যাদের কি সাম্প্রদায়িক পরিস্থিতি বাংলায় অনেকখানি ক্ষুণ্ণ হচ্ছে, মানে আরো খারাপ অবস্থা হতে পারে। আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার মনে হয় বিজেপি এই ভোটের মধ্যে থেকে আরো ছোট হবে। মানে কি কারণে একটু যদি ব্যাখ্যা করেন, কেন বিজেপির এই সময়কার পারফরমেন্স কি আছে যার জন্য বড় হতে পারে? একমাত্র বিজেপির বড় হওয়ার সুযোগ যে তৃণমূল বিরোধী মানুষ কোথায় যাবে, এখানে যদি সব ভোট দেয়, তো তাই সেই ভোট তো পশ্চিমবাংলার লোক দেবে না। না দিলে তার কিছু বেনিফিটও আছে, তার কিছু অসুবিধাও আছে। তার মধ্যে দাঁড়িয়ে বিজেপি 77 পর্যন্ত সিট পেয়ে গেছে, এটা তো আউট অফ কাপ পেয়ে গেছে। ওরকম জিনিস একবার হয়ে যাওয়ার পর আরেকবার হবে, এটা মনে করার কোনো কারণ নেই। এবং আশা করি বাম কংগ্রেস তারাও শিখবে গত নির্বাচনের অভিজ্ঞতা থেকে, তার ভিত্তিতে তারা ভূমিকা নেবে। তো নমস্কার, আমরা এতক্ষণ ছিলাম সমীর পুততুণ্ডর সঙ্গে।